বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল তার মা বাবাকে বলে, আমারই ভুল হয়েছে, এতদিন যা রোজগার করেছি তোমাদের পায়ে ঢেলেছি, আর সেজন্যই আজ আমাকে এই কথাগুলো শুনতে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একদিন আমি ঠিক ঘুরে দাঁড়াবো আমি। ঝিলের বাবা তখন ঝিলকে বলে, এই তোর যত ঘুরে দাঁড়ানোর আছে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তারপরে ঘুরে দাঁড়া, যা বাড়ির বাইরে যা, এই বাড়ি থেকে এইসব ডায়লগ চলবে না। ঝিলের দিদি তখন ঝিলকে বলে, ঝিল এত অশান্তি কেন করছিস? দয়া করে একটু শান্ত হ না, দয়া করে এতটা অশান্তি করিস না। ঝিল বলে, দিদি এখন তো তুই এই কথাগুলো বলবি, যখন তোর বর তোকে নিয়মিত পেটাতো, যখন তুই অত্যাচার অশান্তিতে অতিষ্ঠ হয়ে উঠলি, আমি এই পাড়া থেকে লোকজন নিয়ে গেলাম, তোকে সেই অশান্তিময় জীবন থেকে বার করে আনলাম, এই বাড়িতে ফিরিয়ে এনেছি। কই তখন তো তোর অশান্তি মনে হয়নি, আর আজ তোর মনে হচ্ছে আমি অশান্তি করছি। তোকে আর কি বলবো বল, যার মায়ের স্বার্থপর সে তো স্বার্থপর হবেই। ঝিলের মা তখন ঝিলকে বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি স্বার্থপর, আমি স্বার্থপরই ভালো আছি, তবু নিজের কাজ নিয়ে আছি। আর তুই তুই কি রে? যখন বড় বাড়ির লোকেরা বলে আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি, তুই একবার ভেবে দেখেছিস আমার তখন শুনতে কেমন লাগে? ঝিল বলে, মা, ও মা, তুমি কি বললে? তুমি আমায় মানুষ করতে পারোনি? বড় বাড়ির লোকেরা বলল, আর তুমি কথাটা শুনে কষ্ট পাচ্ছ, তাই তো? তোমার কি মনে হয় তুমি সত্যি আমায় মানুষ করতে পারোনি? ওই বড় বাড়ির লোকেরাই শুধু তাদের সন্তানদের মানুষ করতে পেরেছে? কি হলো মা, বলো না কেন? তখনই ঝিলের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, তোর মা তোকে মানুষ করতে পারেইনি। যেই মেয়ে কিনা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওরকম গলা ফাটিয়ে গান করে, সেই মেয়েকে আর কি বা মানুষ করেছে? ঝিল বলে, দেখো বাবা, তুমি এত সময় আমায় যা খুশি তাই বলেছ, কিন্তু আমার গানকে নিয়ে একটা কথা বললে আমি কিন্তু সেটা সহ্য করব না। তুমি আগে নিজেকে সামলাও। হ্যাঁ, কি করো তুমি? তুমি সারাদিন কি করো সেটা কি আমি খবর রাখি না ভেবেছ? তুমি তো সুযোগ পেলেই নেশা করো, আর যেদিন নেশা করো না সেদিন ওই মেনকা মাসির ঘরে যাও। আর মা তখন ডুকরে ডুকরে কাঁদে। পাড়ার মানুষ যখন এইসব কথাগুলো আমার কানের কাছে এসে বলে না, তখন আমার মাথা হেট হয়ে যায়। তখনই ঝিলের দিদি ঝিলকে বলে, তুই চুপ কর তো। ঝিল বলে, তুই চুপ কর, একদম চুপ কর, কখনো তো প্রতিবাদ করতে পারিসনি, নিজের হয়ে লড়াই করতেও পারিস না, আর এখন তোর মুখ খুলেছে তাই না? তোর সাথে যখন অন্যায় হচ্ছিল তখন যদি এই প্রতিবাদ করতি, তখন যদি নিজের মুখটাকে খোলাতি, তবে আজ তোকে বাপের বাড়ি এসে পড়ে থাকতে হতো না। তখনই ঝিলের মা ঝিলকে বলে, তুই চুপ কর ঝিল, তুই বরং এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা, তুই যত অশান্তির মূল, তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তো এই বাড়িতে শান্তি বজায় থাকবে। ঝিল বলে, মা তুমি আমার সাথে এমনটা করতে পারলে তো সেসব দি, তুমিও আমার সাথে কুকুর তাড়ানো ব্যবহার করলে। ঠিক আছে মা, ঠিক আছে, আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে আমি সেই ক্ষতিপূরণ দেব। আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না, আমার কথা কাউকে ভাবতে হবে না তোমাদের। এই বলে ঝিল বেরিয়ে যেতে চায়। ঝিলের বাবা তখন ঝিলকে বলে, তুই যতদিন এই বাড়িতে থাকবি, এই বাড়ির খাবি, ততদিন তোর কথা আমরা সবাই ভাববো, ততদিন তোকে আমরা দেখব। যখন তুই এই বাড়িতে থাকবি না, এই বাড়ির খাবি না, তোকে কেউ দেখতে যাবে না, কেউ না। আচ্ছা, এই যে তুই তোর মা বাবার সম্পর্কে এত তো খারাপ কথা বলিস, তোর কখনো লজ্জা করে না? ঝিল বলে, লজ্জা করে তো বাবা, লজ্জা করে। যখন তুমি টাকাগুলো নেশার পিছনে উড়াও তখন আমার খুব লজ্জা করে। যখন তুমি নেশা করতে পারো না, ওই মেনকা মাসির বাড়িতে যাও আমাদের বাড়ির ডেঙ্গিয়ে, তখন আমার খুব লজ্জা করে, জানো, ভীষণ লজ্জা করে আমার। এই বলে ঝিল বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় সাক্ষ্য ড্রয়িং রুমে আসে। সাক্ষ্য তার দাদুকে বলে, দাদু কেমন আছো? দাদু বলে, এই তো দাদু ভাই, আমার সময় বেশ ভালোই কাটছে। একদিকে বড় বৌমার গানের স্কুল, অন্যদিকে আমাদের মেজ বৌমার নাচের ক্লাস, এইসব দেখে আমারও খুব ভালোই সময় কাটছে। তখনই সাক্ষ্য বলে, আচ্ছা ছোটকা কখন আসবে? ছোটকাকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি, ছোটকাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, ভীষণ। তখনই সেখানে আসে সাক্ষর দাদা। সাক্ষর দাদা এসে সাক্ষ্যকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ছোটকা তো ঘুরতে গেছে, ছেলে মেয়েদের সাথে নিয়ে গেছে। আর শুধু ছেলে মেয়েদের সাথে নিয়ে যায়নি, বরং ছোট মাকেও নিয়ে গেছে। আমি শুধু ভাবছি কি জানিস, তারা কি একই ঘর নিয়েছে নাকি আলাদা? সাক্ষ্য বলে, তো তুই এই কথা ছোটকাকে জিজ্ঞেস করলেই পারতি। এরপরে দেখানো হয় মেজমা সাক্ষ্যকে বলে, সাক্ষ্য তোমার মা তো ছোটবেলা থেকে তোমায় অনেক ভালো গান শিখিয়েছে, তো তুমি এখন গান গাও আর মেয়েরা নাচ করবে। সাক্ষ্য বলে, কতদিন গানের প্র্যাকটিস করা হয়নি, আমি এখন কি আর গান গাইতে পারবো? যত সব ভুলভাল হয়ে যাবে।
মেজমা বলে, তাতে কি, আমার বিশ্বাস তুমি পারবে, শুরু করো। সাক্ষ্য প্রথমে রাজি হয় না। মেজমা বলে, বুঝেছি, তোমার মা যদি তোমায় বলতেন তুমি ঠিক রাজি হতে, যেহেতু আমি বলেছি তাই তুমি গান গাইবে না, তাই তো? সাক্ষ্য বলে, ঠিক আছে, তবে এবার দেখো। এরপরে সাক্ষ্য রবীন্দ্রসঙ্গীত গায়, যেটা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তখনই সেখানে আসে ঝিল। ঝিল এসে সাক্ষ্যর গান শোনে। সদর দরজার সামনে ঝিল দাঁড়িয়ে আছে। সাক্ষ্যর গান গাওয়া শেষ হলেই ঝিল বলে, আমি আসবো। সাক্ষ্য তখন সদর দরজার সামনে এগিয়ে যায়। সাক্ষ্য বলে, এ কি, তুমি এখানে সরি বলতে এসেছো, তাই তো? ঝিল সাক্ষ্যকে পাত্তা না দিয়ে সকলের সামনে এসে দাঁড়ায়। ঝিল বলে, আমি না হয় একটা ভুল করেছি, সেজন্য আপনারা আমার মা বাবাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার দোষের ভাগীদার তারা কেন হতে যাবে? দুজন মানুষকে আপনারা কাজ থেকে বসিয়ে দিলেন, একবারও ভাবলেন না আমাদের সংসার কি করে চলবে? সাক্ষ্য বলে, তুমি কি এখানে সরি বলতে এসেছো নাকি অভিযোগ করতে এসেছো? ঝিল বলে, আমার মনে তো অনেক প্রশ্ন আছে, তাই না? হ্যাঁ, আমি সরি বলতেই এসেছি, কিন্তু সেই সব প্রশ্ন তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। সেই সব প্রশ্ন তো আমার মনে ঘুরপাক খাচ্ছে, আমি তো সেই সব প্রশ্ন তুলবো, সবাইকে তো বলবো। তখনই মেজমা ঝিলকে বলে, এই মেয়ে, তোমার কি যেন নাম, ঝিলাম, ঝিলাং না কি নাম? তখনই ঝিল বলে, আমরা গরিব তো, তাই আমার নাম আপনার মনে থাকবে না, তবু একবার বলছি। আমার মায়ের যখন খুব ভালো মুড থাকে তখন মা আমাকে ঝিলাম বলে ডাকে, আর যখন মা খুব রেগে যায় তখন ঝিল বলে ডাকে, আর যখন মায়ের মুড মাঝামাঝি অবস্থানে থাকে তখন মা আমাকে ঝিল্লি বলে ডাকে। এখন আপনার যখন যা খুশি, যেটা মনে থাকবে তখন সেই নামেই ডাকবেন। তখনই সাক্ষর মা বলে, এই ঝিল, তোকে না বলেছি কেউ একটা কথা শোনালে 10টা কথা শোনাতে নেই, সব সময় বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। ঝিল তখন সাক্ষর দিকে তাকিয়ে বলে, আমি বড়দের মুখে মুখে তর্ক করলেও আমার মা বাবা কিন্তু বড়দের মুখে মুখে তর্ক করে না। আমি আবারও হাত জোর করে বলছি, আমার মা বাবাকে কাজে ফিরিয়ে নিন। তখনই সাক্ষ্য বলে, তুমি এখানে সরি বলার চাইতে বেশিরভাগ প্রশ্ন করছো আর অভিযোগ তুলছো। তবে বলে দেই, দুটি কারণে তোমাকে সরি চাইতে হবে। এক, তুমি রাস্তা আটকিয়ে সকলের পাবলিকের অসুবিধা করে তুমি গান গেয়েছো। আর দুই, তুমি আর কোনোদিন রাস্তায় গান গাইতে পারবে না। ঝিল তখন হাসতে থাকে। ঝিল বলে, আমাদের এক কামরার বাড়ি, জানেন তো, ওই এক ঘরেই আমরা সবাই থাকি। আমাদের তো আপনাদের মতন বিলাসবহুল আলাদা কোনো ড্রয়িং রুম নেই যেখানে বসে বসে আমরা গান গাইবো। আর তাছাড়া আমরা চাই আমাদের গান সবার কাছে পৌঁছাক, আর সেজন্যই আমরা রাস্তা আটকে গান গাই। আমরা একটা রাস্তায় আটকালে কিন্তু অন্য আরেকটা রাস্তা আছে, সেদিক দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করতে পারে। তবু এত কিসের অসুবিধা, আমি তো সেটাই বুঝলাম না। তবু আমি রাস্তায় গান গাওয়ার জন্য আপনার কাছে কখনো ক্ষমা চাইব না। তবে হ্যাঁ, আমি এই কারণে ক্ষমা চাইতে পারি যে আপনার মতন বড়লোকের ছেলের সাথে তর্ক করে আমার ভুল হয়েছে, সেই জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মা বাবাকে দয়া করে কাজে ফিরিয়ে নিন। ঝিল কথাটা বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় ঝিলের বন্ধুরা ঝিলকে বলে, কি রে, তোর মা বাবা কালকের বিষয়টি নিয়ে আবারও আজকে অশান্তি করেছে নাকি? ঝিল বলে, বাবা অশান্তি করলে আমার কিচ্ছু যায় আসে না, জানিস তো, কিন্তু আমার খারাপ লাগছে এটা ভেবে যে মাও আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। সেই মা, যেই মায়ের জন্য আমি কিনা সকলের সাথে এতটা লড়াই করি, বাবার মুখে মুখে এতটা তর্ক করি, মায়ের বিপদে, মায়ের খারাপ সময় সবসময় মায়ের পাশে দাঁড়াই, অথচ দেখ আমার বিপদে কিন্তু মা আমার পাশে দাঁড়ায়নি। বরং যেই মানুষটা সবসময় মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে ওই মেনকা মাসির কাছে যায়, সেই মানুষটা আমার বাবার পাশে দাঁড়িয়ে তার সাথে একজোট হয়ে আমাকে বকেছে, জানিস তো, আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। কিন্তু আমি কোথায় যাব? কুকুরের মতন আবারও আমাকে ওই বাড়িতেই ফিরতে হবে। ঝিল তার বন্ধুদের সাথে নিজের মনের দুঃখের কথা শেয়ার করছিল। এরপরে দেখানো হয় ঝিল কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে যায়, আর স্বাক্ষর গাড়ি সেখানে চলে আসে। আগামী পর্বে ঝিল আর স্বাক্ষর আবারও তর্ক বিতর্ক শুরু হয়। আবারও সাক্ষ্য ঝিলকে বলে, রাস্তাটা দেখছি আপনার বাড়িঘর হয়ে গেছে, রাস্তায় চলাফেরা করার সময় অন্য কোনো দিকে খেয়াল থাকে না। এইবার ঝিল সাক্ষ্যকে কি জবাব দেয় সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।